ফ্যামিলি কার্ডের মতোই পাইলট প্রকল্প হিসেবে চালু হবে কৃষক কার্ড। আন্তঃমন্ত্রণালয় সভায় প্রধানমন্ত্রীর নির্দেশ, তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন ও ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সম্পর্ক আরও জোরদারের আশা। সরকারের আস্থা জানিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বিভিন্ন দেশ। 6 সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ। ঢাকা দক্ষিণে আব্দুস সালাম, উত্তরে শফিকুল মিল্টন। স্থানীয় নির্বাচনকে প্রাধান্য দেওয়ার কথা জানালেন মন্ত্রী। পিলখানা হত্যাকাণ্ড তদন্তে হবে আলাদা কমিশন। লটারির মাধ্যমে পুলিশের রদবদল ও রাজনৈতিক বিবেচনায় অস্ত্রের লাইসেন্স বাতিলের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। সঙ্গে আছে আমি ইমদাদুল হক। সরকার গঠনের এক সপ্তাহের মাথায় প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে তাঁর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তথ্যমন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব কৃষক কার্ড দেয়া শুরু হবে। এর মাধ্যমে উৎপাদন সম্পর্কিত সব সুবিধা পাবেন কৃষকরা। এর আগে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে চীনের প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তা এবং বেইজিং সফরের আমন্ত্রণ পৌঁছে দেন রাষ্ট্রদূত ইয়া ওয়েন। এদিন প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই সচিবালয়ে নিয়মিত অফিস করতে শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সার্বিক উন্নয়নে অন্য সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে একের পর এক বৈঠকে অংশ নেওয়ার মধ্য দিয়ে প্রতিদিন ব্যস্ত সময় পার করছেন তিনি। সোমবার সকাল 9:30টার দিকে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। এদিন দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এতে অর্থ, কৃষি, ভূমি, খাদ্য, স্থানীয় সরকার সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন। বৈঠক শেষে বিস্তারিত জানান মন্ত্রীরা। নীতিগতভাবে এটা আমাদের বহু আগেই সিদ্ধান্ত, আমরা বাস্তবায়নের জন্য আজকে প্রথম বৈঠক মাননীয় প্রধানমন্ত্রী করছেন। ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। সময়ের সঙ্গে তো প্রস্তুতির অনেক বিষয় জড়িত, তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং তার পরামর্শ হচ্ছে যত দ্রুত সম্ভব এটা করা যায়। এর আগে বেলা 11টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য সচিবালয়ে আসেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়। এ সময় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন বলে বৈঠক শেষে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে চায়না ভিজিটের সময়সূচি, ওইগুলা তো আর ঠিক হয়নি, এগুলো তো প্রধানমন্ত্রীর এখতিয়ার। ওনার অনেক ডোমেস্টিক প্রায়োরিটি আছে, ওইগুলোর পরে যখন বিদেশ সফর শুরু করবেন তখন উনি ওনার আমন্ত্রণ, ওই চায়নার আমন্ত্রণ বিবেচনায় করবেন। এদিকে সচিবালয়ে আসার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন। সোমবার সকাল 9টায় অফিসে পৌঁছালে সেখানে 3 বাহিনীর প্রধান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সশস্ত্র বাহিনী প্রধানগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নতুন সরকারের প্রতি আস্থা জানিয়ে বিভিন্ন দেশ একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এর আগে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত। বলেন, ঢাকা ওয়াশিংটনকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করতে আগ্রহী তারা। আর অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি সইয়ের আশা প্রকাশ করেন ইইউ রাষ্ট্রদূত। সোমবার সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এবং সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে আলাদা বৈঠক করেন তিনি। আলোচনা শেষে গণমাধ্যমে কথা না বললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত। দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই দিন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়ন মিশনের প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জার্মানি, নরওয়ে, ফ্রান্স, ডেনমার্ক সহ 8টি দেশের রাষ্ট্রদূত আসেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে। মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবের সঙ্গে বৈঠকে দেশগুলোর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায়।
বাংলাদেশের সঙ্গে নতুন অধ্যায়ের সূচনার পাশাপাশি ইউরোপের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি সইয়ের আশা প্রকাশ করেন ইইউ রাষ্ট্রদূত। All issues were on the table today. It was a very fruitful meeting indeed. Our partnership and cooperation agreement is very near finalisation, and we do hope that we will be in a position to sign this together with Bangladesh in the nearest possible future. পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, নতুন সরকারের প্রতি আস্থা জানিয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বিভিন্ন দেশ। বৈদেশিক নীতির আউটলাইনটা তাদেরকে বলেছি। আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবার তাদের যে একটা প্রবল ইচ্ছা, সেটা আমরা দেখেছি। আই এম প্রিটি কনফিডেন্ট যে আগামী দিনগুলোতে আমরা একটা অত্যন্ত গতিশীল ফরেন পলিসি পরিচালনা করতে পারবো। আগামীতে বহুমাত্রিক কূটনীতি পরিচালনার আশার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আলাদা কমিশন করে পিলখানা হত্যাকাণ্ড পুনঃ তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি জানান, লটারিতে পুলিশের রদবদল বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে হবে নিয়োগ। রাজনৈতিক বিবেচনায় দেয়া অস্ত্র, গুলির লাইসেন্স বাতিলের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফ্যাসিবাদী সরকারের সময়ে যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে, সেই আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো আমরা আবার ভেরিফিকেশন করব, তারা লাইসেন্স পাওয়ার উপযুক্ত কিনা। আমার জানা মতে প্রায় 10,000-এরও বেশি অস্ত্র জমা হয়নি, তো এটা আইনানুগভাবে অবৈধ হয়ে গিয়েছে, সেগুলো উদ্ধারের ব্যবস্থা করতে হবে। আর পুলিশের সব পর্যায়ে আমাদের জনবলের অভাব আছে। 2,701 জন কনস্টেবলের পদ খালি আছে, সেটা জরুরি ভিত্তিতে নিয়োগের জন্য আগের বিদ্যমান প্রক্রিয়ায় সেটা আমরা নির্দেশ দিয়েছি। সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম। সশস্ত্র বাহিনীকে জনমুখী করে গড়ে তোলার কথাও জানিয়েছেন তিনি। সোমবার সকালে রাজধানীর শেরি বাংলা নগরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে এই কথা জানান উপদেষ্টা। প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলে তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। উপদেষ্টাকে প্রতিরক্ষা সচিব মন্ত্রণালয়ের কর্মকাণ্ড, উল্লেখযোগ্য সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। পরে উপদেষ্টা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। বাংলাদেশের মানুষের চাহিদার যেরকম বাহিনী হওয়া উচিত, যে বাহিনী সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী হিসেবে ইতিপূর্বেও কাজ করেছে এবং ভবিষ্যতে যেন আমরা ওইরকম একটা সশস্ত্র বাহিনী গড়ে তুলতে পারি, সেই দিক নির্দেশনা উনি ইতিমধ্যে দিয়েছেন এবং সে অনুযায়ী আমরা কাজ করছি। মানুষের সাথে সংশ্লিষ্টতা রেখেই এই বাহিনী তাদের যে ঋত হারানো গৌরব, সেটাকে ফিরিয়ে আনার জন্য কিভাবে কাজ করতে হবে, সেই দিক নির্দেশনা আমরা বাহিনী প্রধানদের সাথে বসে আমরা কাজ করছি। ঢাকা উত্তর ও দক্ষিণ সহ 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নিয়মনীতি থাকার কারণে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, কিছু প্রথা আছে, সেগুলো শেষ করেই অল্প সময়ের মধ্যে সিটি নির্বাচন দেয়া হবে। দেশের 6 সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম। মোহাম্মদ শফিকুল ইসলাম খানকে ঢাকা উত্তর সিটির দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মোহাম্মদ শাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে প্রশাসক হয়েছেন মোহাম্মদ শওকত হোসেন সরকার। নবনিযুক্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম নয়াপল্টনে প্রতিক্রিয়া জানান গণমাধ্যমের সামনে। বলেন, দায়িত্ব পালনে নাগরিকদের সহায়তা চান তিনি। সিটি কর্পোরেশন বা সরকার একার পক্ষে সম্ভব না যদি জনগণের সহযোগিতা না আসে, এবং জনগণের, ঢাকা মহানগরবাসীর দোয়া চাই, সহযোগিতা চাই। সবচেয়ে বড় কথা হলো যে সবার সহযোগিতা চাই, দল মত নির্বিশেষে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিয়ম নীতি থাকার কারণে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। কিছু প্রথা আছে যেগুলো শেষ করেই অল্প সময়ের মধ্যে সিটি নির্বাচন দেওয়া হবে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়ম কানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে
এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে, রাজনীতির সঙ্গে দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। আওয়ামী লীগ ইস্যুতে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দলটির কার্যক্রম এখনো নিষিদ্ধ, তাদের অফিস খোলার কথা নয়। এ বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এটা আমরা চাইনি, এবং আমরা যেহেতু আপনার আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের নেতা মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। সেহরির পর ডেকে নিয়ে বাবা ছেলে সহ 4 জনকে কুপিয়ে হত্যা, পাল্টা হামলায় প্রতিপক্ষের একজন নিহত। নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত, থমথমে পুরো এলাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছেন সরকার। তাকে স্বাগত জানিয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, বিচার তার গতিতেই অব্যাহত থাকবে। জুলাই হত্যাযজ্ঞ ও গুম খুনের বিচার চলমান থাকবে বলেও আশাবাদী তিনি। 17 মাসের কর্মজীবনে বিচার নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই বলে দাবি করেন তাজুল ইসলাম। জুলাই আগস্টের আন্দোলনে সারা দেশে হত্যাযজ্ঞ চালায় আইন শৃঙ্খলা বাহিনী। নিরস্ত্র ছাত্র জনতার আন্দোলন দমনে মাঠে নামে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। জাতিসংঘের হিসেবে 3 সপ্তাহের আন্দোলনে হত্যা করা হয় প্রায় 1400 মানুষকে। শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই হত্যাযজ্ঞের বিচারে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের দায়িত্ব দেন অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন মহলে গুঞ্জন সরিয়ে দেওয়া হচ্ছে তাজুল ইসলামকে। এর মধ্যেই সোমবার নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। বিদায়ী প্রেস ব্রিফিংয়ে তাজুল ইসলাম আশা প্রকাশ করেন, জুলাই হত্যাযজ্ঞ ও আওয়ামী লীগ সরকারের গুম খুনের বিচার অব্যাহত রাখবেন নতুন চিফ প্রসিকিউটর। নিয়োগ প্রক্রিয়াকে স্বাভাবিকভাবেই দেখছেন তিনি। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, এক দল যখন ক্ষমতার থেকে চলে যায়। আমি এখানে নিয়োজিত হয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এখন নতুন সরকার এসছেন, তারা তাদের পছন্দের লোককে, তাদের কাজের সুবিধা, তাদের নিজস্ব পরিকল্পনা আছে, তারা নিশ্চয়ই সেই অনুযায়ী এখানে বসিয়েছেন। আমার পক্ষ থেকে তাদের জন্য সর্বাত্মক শুভকামনা থাকলো, সহযোগিতা থাকবে, পরামর্শ দরকার হলে আমি দেব। এবং আমি একজন সাধারণ নাগরিক হিসেবে চাইব যে বিচার প্রক্রিয়া এখানে চলমান আছে সেটার জন্য অবশ্যই অব্যাহত থাকে, বাংলাদেশে এই অপরাধগুলো পুনরায় আর কখনো সংগঠিত হতে না পারে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে আর কোনো পরিবর্তন আসবে কিনা তা নিয়ে স্পষ্ট কিছুই জানার নেই তাজুল ইসলাম। আমি নতুন চিফ প্রসিকিউটরকে স্বাগতম জানাই, তার প্রতি আমার শুভেচ্ছা থাকবে। তিনি যাতে আমাদের যে রেখে যাওয়া যে অসমাপ্ত দায়িত্ব সেটা পালনে তিনি সফল হন। বাংলাদেশের যে গণমানুষ যারা জুলাই আগস্টে রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, অঙ্গহানির শিকার হয়েছিলেন, তাদের যে চলমান বিচার প্রক্রিয়া আছে, আমি আশা করি নতুন চিফ প্রসিকিউটরের নেতৃত্বে এই ট্রাইব্যুনালে সেই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সুন্দরভাবে পরিচালিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন আমিনুল ইসলাম। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। 1 দশকের মধ্যে শক্তিশালী তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। নিউইয়র্ক সহ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি, কয়েক হাজার ফ্লাইট বাতিল। রাজধানীর রায়ের বাজারে সেহরির সময় চোলা জ্বালাতেই বিকট বিস্ফোরণ, মুহূর্তেই উড়ে যায় ভবনের গেট ও দেয়াল। 3 বছরের সন্তান সহ দগ্ধ হন বাবা, মা ও এক স্বজন। এলাকাবাসী ও স্বজনদের অভিযোগ, গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ নিয়ে বারবার জানালেও সমাধান মেলেনি। তবে অভিযোগ মানতে নারাজ ভবন মালিক। সেহরির সময় চুলা জ্বালাতে গিয়ে হঠাৎ বিকট বিস্ফোরণ, উড়ে যায় ভবনের গেট ও দেয়াল, শরীর ঝলসে যায় শিশুসহ 4 জনের। রাজধানীর রায়ের বাজারে ভয়াবহ এই ঘটনার জন্য গ্যাস লিকেজকে দায়ী করেন এলাকাবাসী। সাউন্ড পাওয়ার বাইরে দেখি যে আমাদের যে ভাড়াটিয়া দোতলা আছে সমস্ত জানালা ভেঙে গেছে। এলাকার মহল্লার মানুষজন তারা দেখে ধরে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে গেছে। দগ্ধদের স্বজন জানান, গ্যাস লিকেজের বিষয়ে বারবার অভিযোগ জানিয়েও সমাধান মেলেনি। তবে অভিযোগ মানতে নারাজ ভবন মালিক। গ্যাসের যে লিকটা হয়েছে, গ্যাসের ব্লাস্টটা হয়েছে, এটা আগে থেকেই তারা বাড়িওয়ালার সাথে কিছুবার কথা বলেছে যে আপনারা এই জিনিসটা প্রবলেমটা আমাদের সলভ করে দেন। গ্যাসের যে লাইনে প্রবলেম থাকে এটা কত টাকা লাগে? যার 4 তলা একটা বাড়ি আছে সে 200-300 টাকা খরচ করে 400 টাকা খরচ করে একটা গ্যাস লাইন ঠিক করতে পারবে না। দুর্ঘটনার 2 ঘন্টা পর সোমবার ভোর 5:30টার দিকে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 3 জনের মেজর বার্ন, তার মধ্যে একজন 75% পুড়েছে, যিনি গৃহকর্ত্রী। ওনার আপনার
আশঙ্কাজনক অবস্থায় আছে। দগ্ধ পরিবারের প্রধান শেখ নোমানের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুড়িতে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সেহরির পর ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হলো বাবা ছেলে সহ 4 জনকে। নড়াইলে আধিপত্য নিয়ে সংঘাতের সময় প্রতিরোধের মুখে মারা যান প্রতিপক্ষের একজন। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরও 9 জন। গুলি চালিয়ে সৃষ্টি করা হয় আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল বাবা ছেলে সহ 4 জনের। নড়াইল সদর উপজেলার সিংগাসোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খয়ের ও নিউটনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই নিয়ে একাধিকবার পাল্টাপাল্টি হামলা হয়। এরই জেরে সোমবার ভোরে খয়ের চেয়ারম্যানের লোকজন নিউটন সমর্থকদের ওপর হামলা চালায়। গুলি চালিয়ে সৃষ্টি করা হয় আতঙ্ক। এ সময় খলিল শেখ, ছেলে তাহাজ্জুদ শেখ ও তার চাচাতো ভাই ফেরদৌস শেখকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করা হয়। দুই পক্ষের সংঘর্ষে আহত হন আরও 10 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। লাইট মাইট বন্ধ করে দিয়ে মারিছে। খয়ের মোল্লা মাহবুব বলল, মানে বহুত লোক টিটো সাথে মারাও ছিল, এরা এসে গুলি করতেছে। এর সুস্থ বিচার চাই, খয়ের মোল্লার পাশে চাই। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নড়াইল 1 আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। প্রকৃত ভাবে তারা যেন শাস্তির আওতায় আসে, সেটাই আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আসামিদেরকে ধরার ব্যাপারে আমরা অভিযানের অব্যাহত রাখছি। পাল্টাপাল্টি হামলার ঘটনায় এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। সময় সংবাদ, নড়াইল। দেশের বাইরের খবর। 1 দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী তুষার ঝড়ে স্থবির যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। জরুরি অবস্থা জারি করা হয়েছে। একাধিক অঙ্গরাজ্যে বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট। এদিকে তুষারপাতে বিপর্যস্ত রোমানিয়া ও চীন। ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল। দেশটির উত্তর পূর্বাঞ্চলে শুরু হয়েছে 1 দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী শীতকালীন ঝড় নরিস্টার। আবহাওয়া বিভাগ সতর্ক করে বলছে, রোববার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত তুষারে প্লাবিত হবে উত্তর পূর্বাঞ্চল সহ কানাডিয়ান মেরিটাইমসের বেশিরভাগ অংশ। তুষারপাতের সঙ্গে তীব্র বাতাস আর উপকূলীয় অঞ্চলে বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। নিউ ইয়র্ক সিটিতে 9 বছরে প্রথমবারের মতো জারি হয়েছে তুষারঝড় সতর্কতা। শহর জুড়ে কয়েক ইঞ্চি পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দিয়েছে নগর কর্তৃপক্ষ। রোববার রাত 9টা থেকে সোমবার দুপুর পর্যন্ত পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। জরুরি অবস্থা জারি করে বন্ধ রাখা হয়েছে স্কুল, মহাসড়ক ও সেতু। অনুমতি দেওয়া হয়েছে কেবল জরুরি যান চলাচলে। তবে রাজধানী ওয়াশিংটন ডিসিতে তুলনামূলক কম প্রভাব পড়লেও সরকারি দফতরে বিলম্বিত কার্যক্রম ঘোষণা করা হয়েছে। এদিকে দ্বিতীয় দফা তুষারঝড়ে বিপর্যস্ত ইউরোপের আরেক দেশ রোমানিয়া। তীব্র তুষারে বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানী বুখারেস্টের আশেপাশের কয়েকটি সড়ক। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে যান চলাচল। আর 2 মাসের অস্বাভাবিক তীব্র শীতের পর উষ্ণতার আভাস মিলছে ইউরোপের দেশ পোল্যান্ডে। বরকতুল্লাহ, সময় সংবাদ। খেলার খবর। লা লিগায় আবারও টেবিল টপার বার্সেলোনা। লেভান্তেকে হারিয়ে সহজেই শীর্ষে উঠে গেল হ্যান্স ফ্লিক বাহিনী। বার্সেলোনার জয় পেল 3-0 গোলে। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে স্বাগতিকরা। রেলিগেশনের সংখ্যায় থাকা লেভান্তেকে পাত্তায় দেন এই কাতালান ফুটবলাররা। 4 মিনিটেই প্রথমে লিড নেয় বার্সেলোনা। এরিক গার্সিয়ার ক্রস থেকে স্কোর করেন বার্নাল। 32 মিনিটে দলকে আরও এগিয়ে দেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং। অ্যাসিস্টেড ছিলেন ক্যান্সেলো। বিরতি থেকে ফিরেও একের পর এক আক্রমণে তটস্থ রাখে লেভান্তেকে। 81 মিনিটে তৃতীয় গোল করেন ফার্মিন লোপেজ। এ জয়ে 25 ম্যাচে রিয়াল মাদ্রিদের চেয়ে 1 পয়েন্ট এগিয়ে টেবিলে টপার বার্সেলোনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ফ্যামিলি কার্ডের মতোই পাইলট প্রকল্প হিসেবে চালু হবে কৃষক কার্ড। আন্তঃমন্ত্রণালয় সভায় প্রধানমন্ত্রীর নির্দেশ। তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন ও ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ। সম্পর্ক আরও জোরদারের আশা। সরকারে আস্থা জানিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বিভিন্ন দেশ। এবং পিলখানা হত্যাকাণ্ড তদন্তে হবে আলাদা কমিশন। লটারির মাধ্যমে পুলিশের রদবদল ও রাজনৈতিক বিবেচনায় অস্ত্রের লাইসেন্স বাতিলের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। এ ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান।
ইমদাদ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।